দুধও দিতে পারে, সব কিছুই দিতে পারে বাবাকে। কত টাকা থেকে শুরু আপনার ডালা? 31 টাকা থেকে নিয়ে 400 টাকার অবধি পূজারি আছে, প্রসাদ আছে। সুন্দর একটা হাওয়া দিচ্ছে, প্রাণটা যেন সত্যি একদম জুড়িয়ে যাচ্ছে। এইখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এই হচ্ছে গেস্ট হাউস, আর নিচে রয়েছে ডালা আর্কেড। আচ্ছা, এখান থেকে চাকলা মন্দিরে আপনি যাওয়ার জন্য তো বসে রয়েছেন, তো চাকলা মন্দির যেতে কতক্ষণ লাগবে? আপনার 40 মিনিট লাগবে। এই যে দেখছো এই বাড়িটা হচ্ছে লোকনাথ বাবার গুরুদেব তথা ভগবান গাঙ্গুলির বাড়ি। লেখা আছে জন্মভিটে আবির্ভাব 1077 সন। এই হচ্ছে লোকনাথ বাবার বন্ধু, বাল্যকালের বন্ধু শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। বনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। এই কি উক্তিটি কে বলেছেন বলো তো? ঠিক ধরেছ, ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ বাবার এই সুন্দর উক্তিটি। আজকে আমার গন্তব্যস্থল হলো কচুয়া ধাম, যেখানে বাবার সাধনা ক্ষেত্র। আর আজকে আমি কি করে যাচ্ছি সেই কচুয়া ধামে সমস্তটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা কচুয়া ধামে কি করে যাবে, মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ, ভোগ প্রসাদের আদৌ কোনো ব্যবস্থা আছে কি না, আর থাকলে কি ব্যবস্থা রয়েছে, সেখানে তোমরা কি আদৌ থাকতে পারবে, থেকে কি পুজো দিতে পারবে, সমস্তটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা নর্থ সেকশানে, আর আমাদের ট্রেন দেবে 9:20 নাগাদ 9 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমি আগে 9 নম্বর প্ল্যাটফর্মে যাব, 9 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরবো হাসনাবাদ লোকাল, সেটা করে আমি যাব কচুয়া ধাম। কাকড়া মির্জানগরে আমি নামবো, সেখান থেকে কচুয়া ধাম আমি যাব। এই মুহূর্তে আমি প্রবেশ করে গেছি শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। 9 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দিয়ে দিয়েছে এই হাসনাবাদ লোকাল। এই হাসনাবাদ লোকালে আমরা এখন যাব কচুয়া ধাম। আর এই হচ্ছে সামনে হাসনাবাদ লোকাল দাঁড়িয়ে আছে, এটা করে যাব আমরা কচুয়া ধামে। কাকড়া মির্জানগর স্টেশনে নামবো। পথে 48 কিলোমিটার পথ, মোটামুটি 18টা মতো স্টেশন পড়বে, সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। 9:20 এই ট্রেনটা কিন্তু ছাড়বে। শিয়ালদা থেকে 9:20 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, একটু কিন্তু লেট হয়নি ট্রেনটা। তো এই মুহূর্তে আমরা অতিক্রম করতে চলেছি শিয়ালদা স্টেশন। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই শিয়ালদা স্টেশনটা।
ঘড়িতে সময় এখন 10:45 আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কাকড়া মির্জানগর স্টেশনে। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ নামটা কিন্তু রয়েছে। স্টেশন থেকে বাইরে যাব, বাইরে গিয়ে টোটো অটো রিক্সা কি পাওয়া যায় সেটা দেখব, সেটা ধরে আমরা চলে যাব লোকনাথ বাবার তপস্যা ধাম কচুয়া ধামে। আমার ঠিক সামনেই রয়েছে এই যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে নিচে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে চলে যেতে হবে সোজা বাইরে। তো আমি এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, বাইরে বেরিয়ে একটু টোটোর থেকে জিজ্ঞাসা করে জেনে নেব যে কত ভাড়া পড়ে লোকনাথ বাবার কচুয়া মন্দিরে যেতে। আমি নেমে এলাম, এখানে দেখতে পাচ্ছি প্রচুর টোটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এই টোটোগুলো যাবে। আচ্ছা দাদা, এখান থেকে কচুয়া ধাম যেতে কত ভাড়া পড়বে? 10 টাকা করে। কতক্ষণ লাগবে যেতে? 10 মিনিট লাগবে। আচ্ছা, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা মন্দিরের ভেতর কিন্তু প্রবেশ করতে চলেছি। মন্দিরের এই হচ্ছে রাস্তা, আপাতত এই রাস্তা ধরে সোজা গেলে বাবার মন্দিরে শুধু পৌঁছে যাব। এই হচ্ছে বাবার পুণ্যতীর্থ কচুয়া ধাম। সময় এখন 11:15 আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পুণ্যতীর্থ বাবার এই কচুয়া ধাম। আমার পেছনেই রয়েছে কিন্তু মন্দির, মন্দিরে আরতি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভোগ প্রসাদের কুপন কোথা থেকে পাবে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এইদিকে কিন্তু লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে, তোমরা যারা পুজো দেবে পুজোর সামগ্রী কিন্তু এইসব দোকানগুলো থেকে পেয়ে যাবে। আর এটা তো বাবার পুণ্যতীর্থ কচুয়া ধাম। ওইদিকে এমনি পুজোর সামগ্রীর দোকান রয়েছে, এইদিকেও কিন্তু পরপর প্রচুর সামগ্রীর দোকান রয়েছে। আর এখান থেকে ভক্তরা কিন্তু এসে পুজোর ডালা নিয়ে বাবার মন্দিরে প্রবেশ করছে। আর এখানে যেটা নিয়ম আছে, জুতো পরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ নিষেধ। এখানে প্রত্যেকটা জায়গায় বাবার ছোট ছোট কথা কিন্তু লেখা রয়েছে। আপাতত এই হচ্ছে বাবার মন্দিরটা, এই হচ্ছে অফিস ঘর। এখান থেকে কিন্তু পাওয়া যায় ভোগ প্রসাদ, যেমন এখানে দেখতে পাচ্ছি পুষ্পান্ন পোলাও, সেটা হচ্ছে 80 টাকা। খিচুড়ি ভোগ হলে 50 টাকা, পার্সেল ভোগ হলে 80 টাকা। একটু তোমাদের দেখিয়ে দিই, তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। আর এই হচ্ছে কুপনের কাউন্টার। মনে করো যে এখানে কুপনের কাউন্টার থেকে তোমাদের কিন্তু 12টার মধ্যে অতি অবশ্যই কুপনটা কালেক্ট করে নিতে হবে, কিন্তু 12টা বেজে গেলে কিন্তু আর ভোগ প্রসাদের কুপন পাবে না। এবার আমি তোমাদের একটা ইনফরমেশান শেয়ার করছি। 1 জুলাই 2025 থেকে যেটা নিয়ম চালু হয়েছে, পোলাও ফ্রাইড রাইস হচ্ছে 80 টাকা, খিচুড়ি ভোগ প্রসাদ বসে হচ্ছে 50 টাকা, এবং বাড়িতে যদি পার্সেল করে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে পড়বে 80 টাকা করে। তোমরা যারা নেবে বা ভোগ প্রসাদ খেতে চাও, এই যে অফিস কাউন্টার রয়েছে এখান থেকে তোমাদের কিন্তু কুপনটা সংগ্রহ করে নিতে হবে। ভোগ প্রসাদের কুপন নিয়েছে 80 টাকা। আর 80 টাকায় কী পাওয়া যায় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কুপনটা আমার কাটা হয়ে গেছে। আর এই যে পাশের যে ঘর রয়েছে, এই ঘরে কিন্তু প্রসাদ গ্রহণ করানো হবে, 1টা থেকে মোটামুটি স্টার্ট হবে। এইখানে আরেকটা যেটা নিয়ম রয়েছে, 1 বৈশাখ থেকে ইংরেজি 15/4/2025 থেকে গাড়ির যে পুজো, সেখানে কিন্তু এরকম একটা রেট দেওয়া আছে। যেমন 2 চাকার ক্ষেত্রে হচ্ছে 101 টাকা, 3 চাকা হলে 201 টাকা, 4 চাকা 301 টাকা, 12 সিটের গাড়ি হচ্ছে 501 টাকা।
যে পুজোটা দিতে হবে। আপাতত আমি তোমাদের সঙ্গে এক ফ্রেমে শেয়ার করলাম, তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। এইদিকে তো তোমাদের দেখালাম গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এবার চলো রেটগুলো দেখিয়ে দিই, এখানে কার পার্কিংয়ে কী রেট রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি বাইকের জন্য 10 টাকা, 3 চাকা হলে 20 টাকা, 4 চাকা হলে 40, বড় 4 চাকা হলে 50 টাকা, 6 চাকা হলে অবশ্যই 100 টাকা। এটা কিন্তু একদম ফিক্সড রেট, তাই তো? একদম ফিক্সড রেট রয়েছে। সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি কিন্তু এই রেটই রয়েছে। তোমরা একবার আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য কিন্তু এইরকম একটা ব্যবস্থা রয়েছে। এরকম রেন্ট দিয়ে তোমরা গাড়ি কিন্তু পার্ক করবে। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু ওই দিকটায় যে জায়গাটা রয়েছে ওদিকেই কিন্তু রাখতে হবে গাড়িগুলো। এদিকে কিন্তু গাড়ি রাখার কোনো জায়গা নেই, আগে যেতে হবে। আগে গেলে তোমরা গাড়ি রাখার প্রচুর জায়গা রয়েছে, সেইখানে তোমাদের কিন্তু গাড়ি রাখতে হবে। ওই যে দূরে একটু যদি তোমাদের জুম করে দেখাই, সেইখানে কিন্তু তোমরা গাড়িটা রাখবে। এই যে দেখো এইদিকে কিন্তু প্রচুর গাড়ি পার্কিং রয়েছে, সেইখানে গিয়ে তোমাদেরকে গাড়ি পার্কিং করতে হবে। আমি এখন বাবার মন্দিরে প্রবেশ করলাম। বাবার মন্দিরে এখন আরতি হবে।
মন্দিরে এখন আরতি হয়ে গেছে। আরতি হয়ে যাওয়ার পর পুষ্পাঞ্জলির জন্য সবাই প্রস্তুত, হাতে যে যার ফুল নিয়ে দুটো রয়েছে। প্রচুর ভক্তদের আগমন ঘটেছে এই মন্দিরে। জুম করে দেখায়, এখানে পুষ্পাঞ্জলির ফুল দেওয়া হচ্ছে। লোকনাথ বাবার মন্দির খোলা বন্ধের সময়টা হচ্ছে, দেখো এখানে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত্রির 8টা অবধি বাবার মন্দির কিন্তু খোলা থাকে। এখানে সময়টা দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো মন্দির খোলা বন্ধের সময়। এবং তোমরা যদি সকাল সকাল আসো তাহলে কিন্তু তোমরা সামনের সারিতে বসে বাবার পুজোটা দিতে পারবে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরমশাই শান্তির জল ছিটিয়ে সবাইকে শান্ত করছে। একটা ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। লোকনাথ বাবা বাংলাদেশে ভারতীতে জন্মগ্রহণ করলেও দ্বিমত রয়েছে তার জন্ম নিয়ে। এই যে কচুয়া ধাম, এই কচুয়া ধামে মতান্তরে তিনি জন্মগ্রহণ করেন। কিছু কিছু শাস্ত্র রয়েছে, সেই শাস্ত্র বা পুঁথি থেকে জানা যায় যে তিনি এই কচুয়া ধামে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তবে এই ব্যাপারে কিন্তু দ্বিমত রয়েছে। লোকনাথ বাবার মন্দিরে আরতি পুষ্পাঞ্জলি সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রচুর ভক্তরা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। এই যে দরজাটা, এই দরজা দিয়ে প্রবেশ করে বাবার মন্দিরে পুজো দিতে হয়। আচ্ছা, একটু কথা বলবো, আপনারা কোথা থেকে এসছেন? আমরা বসিরহাট থেকে, টাকি থেকে এসেছি। আচ্ছা, প্রথমবার না এর আগেও এসছেন? এখানে আসি, প্রায় আসা হয়, আমাদের বাড়ির পাশে, ডিস্টেন্স কম, সেই কারণে আমাদের আসা হয়। ভালো জায়গা, সবাই আসবেন। আচ্ছা, মানে এখানে কতবার হলো? আমাদের প্রায় 10-12 বার হলো। আচ্ছা, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। তো এখানে আমি দর্শক বন্ধুদের সাথে ভক্তদের সঙ্গে কথা বলে নিলাম। এখানে প্রচুর ভক্তরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। এত বড় লাইন, এই লাইনটা এইখানে গিয়ে শেষ হচ্ছে আপাতত বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দিরের ঠিক উল্টো দিকে খুব সুন্দর একটি পবিত্র দুধ পুকুর রয়েছে। এই পুকুরে বাবা কিন্তু স্নান করতেন। এ দেখো লেখা আছে দুধ পুকুর। তারকেশ্বরে যেমন দুধ পুকুর রয়েছে, ঠিক সাইমultaneously কচুয়া ধামেও কিন্তু রয়েছে এই পবিত্র দুধ পুকুর। এই পবিত্র দুধ পুকুর থেকে সমস্ত ভক্তরা জল তুলে বাবার মন্দিরে, অর্থাৎ পুরনো যে মন্দিরটা রয়েছে এই দিকে, সেখানে গিয়ে ভক্তবৃন্দরা কিন্তু বাবার মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা জানায়। আর এই পুকুরে রয়েছে প্রচুর মাছ। এ দেখো কত মাছ রয়েছে, বেশ ভালো লাগছে। এই হচ্ছে লোকনাথ বাবার মূল গর্ভগৃহ বা মন্দির। লোকনাথ বাবার মন্দিরের ঠিক পাশে এইখানটায় রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য একটা বিশেষ জায়গা। এইখানটায় তোমরা এসে ধূপ মোমবাতি অবশ্যই কিন্তু জ্বালিও। আচ্ছা দি ভাই, একটু কথা বলবো। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? অনেক দূর থেকে, টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে? আচ্ছা, প্রথমবার এসছেন না এর আগেও এসছেন? কতবার হলো? আমরা 4-5 বার হয়ে গেছে, আমরা আসি মাঝে মাঝে। আচ্ছা, কিরম লাগছে? চাকলা ধাম হয়ে গেছে? আচ্ছা, এরা করে তারপর চাকলায় যাবেন? আচ্ছা, ভালো লাগলো কথা বলে। আমি ভক্তবৃন্দের সাথে কথা বলে নিলাম। অনেক ভক্তবৃন্দ এখানে তাদের যে মতামত তারা ব্যক্ত করলো। এইদিকে রয়েছে বাবার মন্দির। বাবার মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে, এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে তোমরা যদি এগিয়ে যাও, এখানে বাবার একটা মূর্তি রয়েছে যেখানে তোমরা জল ঢালতে পারবে। আর এখানে লেখা আছে বাবার মাথায় জল ঢালিবার মন্দির। ডাবের জল কিন্তু ব্যবহার করা যাবে না। একটু যদি এগিয়ে যাই, এখানে বাবাকে সবাই স্নান করাচ্ছে দুধ পুকুর থেকে জল তুলে এনে।
তোমরা যারা প্রসাদ গ্রহণ করতে চাও, বাবাকে পুজো দেওয়ার পরে যে প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদের জন্য কিন্তু এরকমভাবে লাইন দিতে হবে। লাইন দিয়ে তোমরা এই যে মন্দিরের ঠিক সামনে এইখানটায় কিন্তু প্রসাদটা দেওয়া হচ্ছে, এইখানে প্রসাদ দেওয়া হচ্ছে। পুজোর যে মেইন গর্ভগৃহের যে প্রসাদ, সেই প্রসাদটা কিন্তু এখানে সবাইকে দেওয়া হচ্ছে অল্প সংখ্যক। পূর্ণভূমি কচুয়া ধামের একটি ও অন্যতম দ্রষ্টব্য জিনিস হলো এই পবিত্র দুধ পুকুর। এই পবিত্র দুধ পুকুরে ত্রিকালদর্শী মহাপুরুষ লোকনাথ বাবা ও তার বাল্যকালের সঙ্গী বেণীমাধব দুজন মিলে এই পুকুরে স্নান করার পর তার গুরুদেব ভগবান গাঙ্গুলির সঙ্গে রওনা দেন কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে। সেইখানে জনসমাগম অত্যন্ত বেশি থাকায় তিনজনে মিলে রওনা দেন হিমালয় পর্বতের উদ্দেশ্যে। সেইখানে তারা 20 বছর তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। তোমরা যারা খিচুড়ি ভোগ গ্রহণ করবে তারা কিন্তু এই যে দরজাটা রয়েছে এইখান দিয়ে প্রবেশ করবে। দেখো এখানে লেখা আছে খিচুড়ি ভোগ। আর একটু যদি এগিয়ে যাই তাহলে তোমরা যারা 80 টাকা দিয়ে কুপন কেটেছো তারা এই যে দরজাটা দেখছো এই দরজা দিয়ে প্রবেশ করবে। এইখানে 80 টাকার যে রাজভোগ সেটা তোমরা গ্রহণ করতে পারবে। আর পোলাও বা পুষ্পান্ন যে কোনো একটা তোমরা এখান থেকে পাবে। এখানে মাটিতে বসেও তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো, অথবা ওই পাশে ঘর রয়েছে সেই ঘরেও তোমরা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারো। মোটামুটি আমি যেটা জানতে পারলাম 170 থেকে 180 জন মতো এই রুমে লোকজন কিন্তু বসে প্রসাদ গ্রহণ করতে পারে। মন্দিরের ওই পারে রয়েছে একটা ঘাট, এই যে এটা হলো একটা ঘাট, আর এটা হচ্ছে দুধ পুকুর, একটু আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যেহেতু জন্মাষ্টমী খুব কাছেই, আর এরকম একটা প্রস্তুতি পর্ব কিন্তু নেওয়া হচ্ছে, চারদিকে বাঁশ বেঁধে দেওয়া হচ্ছে। আর এদিকে রয়েছে টয়লেট ব্লক, আর এদিকে প্রচুর এরিয়া, অনেকটা বড় এরিয়া, সেখানে কিন্তু বাঁশ দিয়ে ঘিরে ব্যারিকেড করা হচ্ছে। অনেক ভক্তের সমাগম ঘটে এখানে, তো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। এখন অবধি কতদূর কি কাজ এগিয়েছে জন্মাষ্টমীর উপলক্ষে। এই দিকে রাস্তাটা কিন্তু আসছে দুধ পুকুরের পাশ থেকে, উল্টো দিকের ঘাট থেকে। এই উল্টো দিকের ঘাট থেকে আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস বলে দিই, তোমরা হয়তো অনেকে জানো না যে এই কচুয়া ধামে থাকার কিন্তু সুব্যবস্থা আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। এই যে দেখছো এখানে সাদা রঙের বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে গেস্ট রুম এবং সেটা তৈরি হয়েছে, অন্য অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে। ভেতরেও হয়তো কার পার্কিংয়ের একটা সুব্যবস্থাও থাকবে। একবার চলো তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। তোমরা যারা কচুয়া ধামে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে আসবে, অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগবে যে কচুয়া ধামে পুজো দিতে তো চলে এলাম, থাকবো কোথায়, থাকার কি আদৌ জায়গা আছে? তাই জন্য তোমাদের থাকার সুব্যবস্থা কিন্তু এইখানে রয়েছে। এত সুন্দর একটা গেস্ট হাউস করে দেওয়া হচ্ছে তোমাদের সকলের জন্য, যাতে কোনো অসুবিধা না হয়। এই যে জায়গাটা, এটা হলো গেস্ট হাউস। নিচে থাকবে ডালা আর্কেড, প্রচুর ডালা দোকান থাকবে। তোমরা গেস্ট হাউস থেকে নিচে নেমে পুজোর সামগ্রী কিনে তারপর বাবার মন্দিরে চলে যেতে পারবে। ডান দিকে যে সুবিস্তৃত অংশটা দেখা যাচ্ছে, এইখানে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু কার পার্কিংয়ের সুব্যবস্থাও পেয়ে যাবে এখানে থাকার পাশাপাশি। কত সুন্দর লাগছে কিন্তু, এক ফ্রেমে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এখানে দেখো লেখা আছে লোকনাথ বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। এই হচ্ছে গেস্ট হাউস, আর নিচে রয়েছে ডালা আর্কেড। নিচে থাকবে ডালা আর্কেড, ওপরে হচ্ছে গেস্ট হাউস। এখানে যে শাটার দেওয়া অংশগুলো রয়েছে পার্ট বাই পার্ট, সেগুলোতে দোকানগুলো দেওয়া হবে। আর এই যে অংশটায়, এই এত বড় সুবিস্তৃত অংশটায় থাকবে গাড়ি, অর্থাৎ এই এরিয়াটা হচ্ছে কার পার্কিং এরিয়া। এইদিকে তো মন্দির, মন্দিরের পাশে দুধ পুকুর, দুধ পুকুরে প্রচুর খাবারের দোকান রয়েছে। আর এখানে পেয়ারা মাখা থেকে শুরু করে আমড়া মাখা, ছাতু এই যে বানাচ্ছেন, এটা কি টিফিনের জন্য? আচ্ছা, কিরকম কি দাম আছে? 10 টাকা গ্লাস আছে, 15 টাকা গ্লাস আছে, যেরকম খাবে যে। আর পেয়ারা মাখা বা আমড়া মাখা? 10 টাকা প্লেট, 15 টাকা প্লেট, আমড়া মাখা 3টে 20 টাকা, ঝালমুড়ি আছে, আলু চপড়ি। এটা কি পার্মানেন্ট দোকান? পার্মানেন্ট, সারা বছর। এছাড়াও তোমরা আরও দোকান রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি ঝালমুড়ির দোকান রয়েছে। একটু এগিয়ে গেলে দুর্গা টি স্টল, চা যদি তোমরা খেতে চাও তোমরা চাও খেতে পারো। এখানে প্রচুর দোকানপাট রয়েছে।
এইদিকে তো ওয়াশরুম রয়েছে, মেল ফিমেল দুজনেই তোমরা যেতে পারবে। আর এইখানে এগুলো সব স্থানীয় দোকান রয়েছে। দেখো এখানে লেখা আছে টয়লেট বাথরুম। এখানে দেখতে পাচ্ছি লোকনাথ বাবার ছোট ছোট অনেক মূর্তি বিক্রি হচ্ছে। আচ্ছা, মূর্তিগুলো কেমন কি দাম রয়েছে? এগুলো আছে 50 টাকা থেকে শুরু। কোনগুলো? এগুলো আছে 50 টাকা থেকে শুরু। আচ্ছা। আর এগুলো 12 মাস জল ঢালতে পারবেন। এগুলো আছে 80 টাকা। আর আপনার এগুলো আছে 150 টাকা। এগুলো আছে 250, 300 টাকা। আচ্ছা, তো তোমরা শুনতে পেলে দামগুলো। এগুলোতে তোমরা 12 মাসই জল ঢালতে পারবে। তোমরা বাড়ি নিয়ে গিয়ে বাবার পুজো করতে পারো যদি তোমরা চাও তো। এছাড়াও এখানে রয়েছে রাধাকৃষ্ণের বেশ সুন্দর সুন্দর মূর্তি। আচ্ছা, এই রাধাকৃষ্ণের মূর্তিগুলো কিরম দাম রয়েছে? রাধাকৃষ্ণের মধ্যে ছোটটা রয়েছে, এগুলো 220-30 টাকা পড়বে। আর বড়টা রয়েছে, এগুলো 320 টাকা পড়বে। 280, 320। আর যে শিবের মূর্তি সেটা কত দাম রয়েছে? আপনার 280 টাকা পড়বে। আচ্ছা, এখানেও বেশ সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে। এগুলো তো সবই নিজেদের পার্মানেন্ট দোকান। আচ্ছা, তো এগুলো সবই পার্মানেন্ট দোকান এখানে রয়েছে। তা তোমাদের যেমনটা বলছিলাম, একটু দূরে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা কিন্তু রয়েছে। এই যে এত বড় সুবিশাল এরিয়া, তোমরা এখানে গাড়ি পার্ক করতে পারো অনায়াসে। আর এখানে রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির, পুরনো মন্দির এখানে রয়েছে। দেখো এখানেও বাবার একটা সুন্দর মূর্তি রয়েছে। একটু জুম করে ভেতরে দেখাই। এখানে বাবার একটা সুন্দর মূর্তি রয়েছে। এটা কিন্তু প্রাচীন মন্দির এই কচুয়া ধামের। যেহেতু সামনেই রয়েছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার আবির্ভাব যেহেতু হয়েছিল, সেই জন্য এইখানটায় প্রচুর ভক্তের কিন্তু সমাগম ঘটে ওই দিনে, যাতে সুশৃঙ্খলভাবে ভক্তরা জল ঢালতে পারে। একটা সুন্দর ব্যারিকেডের ব্যবস্থা কিন্তু করেছে এই মন্দির কর্তৃপক্ষ। আর সামনেই রয়েছে মন্দির, সেখানে বাবার মাথায় গিয়ে জল ঢালতে হবে। দুপুরের প্রসাদ গ্রহণের যে সময়সূচি সেটা দেখো লেখা আছে 12:30 থেকে লাল কুপন, দ্বিতীয় পর্যায়ে 1:10 থেকে হলুদ কুপন, তৃতীয় পর্যায়ে 1:50 থেকে বাদামি কুপন, চতুর্থ পর্যায়ে 2:30 থেকে নীল কুপন, শেষ পর্যায়ে সাদা কুপন। তোমরা যারা ভোগ প্রসাদ গ্রহণ করবে, একবার আমার এই ভিডিওটা পজ করে নিয়ে অবশ্যই দেখে নিও কেমন কি সময়সূচি রয়েছে প্রসাদ গ্রহণের। এখন আমি ভোগ প্রসাদ গ্রহণ করতে বসেছি। ভোগ প্রসাদে প্রথমত দিয়ে গেছে খিচুড়ি প্রসাদ গ্রহণ করছি আমি। এখানে এই দাদারা এখানে পরিবেশন করে সমস্ত কিছু অ্যারেঞ্জ কিন্তু এই দাদারাই করে থাকে। তো কিছু বলার, এখানে সবাই ভালো পরিবেশন করে এবং আমার দীর্ঘ অভিজ্ঞতার থেকে বলছি, এখানে সবাই কাউকে হারিয়াতে ফেরায় না। যা যা মনস্কামনা নিয়ে আসে বাবা লোকনাথের কাছে সবই পূর্ণ হবে, যেটা মন থেকে চাইবে সবই পূর্ণ হবে। তোমরা যতবার চাইবে ততবার কিন্তু ভোগ প্রসাদ পাবে। অবশ্যই তোমাদের এখানে বসতে হবে। বসে যখন তোমরা খাবারটা গ্রহণ করবে, প্রসাদটা গ্রহণ করবে, তখন তোমরা চাইলে কিন্তু আবারও পাবে। প্রথমত আমি খিচুড়ি গ্রহণ করলাম, এরপরের আইটেম হচ্ছে পোলাও বা ফ্রাইড রাইস। খিচুড়ির পরের আইটেমটা হচ্ছে পোলাও, যেটা দিয়েছে খুব সুন্দর। আর ঠাকুরের প্রসাদের তো কোনো রিভিউ হয় না, দারুণ সুন্দর রান্না, সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর, ভালো লাগছে। ভোগ প্রসাদে প্রথমেই ছিল খিচুড়ি, তারপরে হলো ফ্রাইড রাইসের সাথে কিন্তু রয়েছে আলুর দম। ভোগ প্রসাদের পরবর্তী এবং শেষের যে আইটেম সেটা হচ্ছে চাটনি এবং পাঁপড়। এখানে এই চালের এই পাঁপড়গুলো এখানে দেওয়া হয়েছে, আর সাথে রয়েছে টমেটোর চাটনি। প্রসাদের একদম অন্তিম যে আইটেম সেটা হচ্ছে পায়েস। এই যে পায়েস আমি গ্রহণ করছি। আমি এই কচুয়া ধামে
বাবার ভোগ প্রসাদ গ্রহণ করলাম। ভোগ প্রসাদে তো কোনো রকম রিভিউ হয় না, দেওয়াটাও উচিত না। ভোগ প্রসাদ গ্রহণ করে আমার বেশ ভালো লাগলো। তোমরা এখানে এসে ভোগ প্রসাদটা গ্রহণ করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বিকেলবেলা মন্দির কিন্তু আবারও খুলে গেছে, 3টে নাগাদ সম্ভবত মন্দির খুলে গেছে। আর এইখানে প্রচুর কিন্তু ডালার দোকান রয়েছে। আর একটু জিজ্ঞাসা করে নেবো যে পুজো দেওয়ার জন্য কি কি নেবে। আচ্ছা, এখানে পুজো দিতে গেলে কি কি নেবে লোকে? লোকে নেবে নকুলদানা নেবে, মিচুরি নেবে, বাতাসা নেবে, খাজা নেবে, অমৃতি নেবে, আবার ঘি দুধও দিতে পারে, সব কিছুই দিতে পারে বাবাকে। কত টাকা থেকে শুরু আপনার ডালা? 31 টাকা থেকে নিয়ে 400 টাকার অবধি পূজারি আছে, প্রসাদ আছে। আচ্ছা আচ্ছা, কতক্ষণ খোলা থাকে? কতক্ষণ দোকান খোলা থাকে? সকাল 6টা থেকে নিয়ে রাত 8টা অবধি। সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে, তাই তো? বাবা মন্দির যতক্ষণ খোলা থাকে ততক্ষণ অবধি আমাদের এটা খোলা থাকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। কচুয়া ধাম থেকে তোমরা যদি চাকলা মন্দির যেতে চাও, এখানে কিন্তু টোটো পেয়ে যাবে, টোটো দাঁড়িয়ে রয়েছে, একটু কথা বলে নেব। আচ্ছা, এখান থেকে চাকলা মন্দিরে আপনি যাওয়ার জন্য তো বসে রয়েছেন, তো চাকলা মন্দির যেতে কতক্ষণ লাগবে? আপনার 40 মিনিট লাগবে। 40 মিনিট। আচ্ছা, এখান থেকে চাকলা মন্দিরের ভাড়া কত? এখান থেকে ভাড়া তো মাত্র 50 টাকা, পার হেড 50 টাকা করে। আচ্ছা, 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, তাই তো? আচ্ছা, বিকেলে কখন মন্দিরটা খুলবে? চাকলা মন্দির আপনার বিকেল 3টের সময়। 3টের সময় খুলবে। আর দর্শন কটা থেকে? দর্শন হচ্ছে আপনার সকাল হলে সকাল 10টায় মন্দির খুলবে, 10টা থেকে 3টে অবধি, 2টো অবধি খোলা থাকবে, 2টোর পরে বন্ধ হয়ে যাবে, আবার 3টে খুলবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো তোমরা দেখতে পেলে এখানে যে টোটো দাঁড়িয়ে রয়েছে, এখানে এগুলোকে বলে ভ্যানো, একটু কাছ থেকে তোমার দেখে, এটা হচ্ছে ভ্যানো বলে এগুলোকে। এই ভ্যানো করেও তোমরা চাকলা মন্দির যেতে পারো। আচ্ছা আচ্ছা, এই ভ্যানোর আমি ভাড়াটা জিজ্ঞাসা করবো, ভ্যানোর ভাড়া কত করে? 50 টাকা করে। আচ্ছা, টোটো যা ভাড়া ভ্যানোরও তাই ভাড়া? আপ ডাউন করলে বেশি লোক হলে 80 টাকা করে নেই, ওখানে ঘুরে টুরে স্টেশন তুলে দেয়, সেটা হচ্ছে 80 টাকা। 80 টাকা। আচ্ছা, তো কতক্ষণ লাগে যেতে? এই 50-55 মিনিট। আচ্ছা, 50 থেকে 55 মিনিট মতো লাগে। এগুলো তো ভ্যানো। আর এছাড়াও এখানে লাইন যে টোটো দাঁড়িয়ে থাকে পরপর এরকম, তো টোটো করেও তোমরা কিন্তু যেতে পারো। সামনে রয়েছে লোকনাথ বাবার মন্দিরের যে তোরণ, মূল তোরণ হচ্ছে এইটা। মূল তোরণের বাঁ পাশে একটা পুকুর রয়েছে, পুকুরটাকে বাঁ হাতে রেখে একটু যদি এগিয়ে যাই, এই হচ্ছে ভগবান গাঙ্গুলি তোরণ, যেটা লোকনাথ মিশন নামে বর্তমানে পরিচিত। এটা হচ্ছে লোকনাথ বাবার যে গুরুদেব ছিলেন, তার বাড়ির যে রাস্তা, সেই রাস্তার দিকে আমি পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব যে ভগবান গাঙ্গুলির বাড়িটা কীরকম। পুকুরের পাশ ধরে এরকম সোজা হাঁটতে হাঁটতে চলে গেলে এই যে দেখছো এই বাড়িটা হচ্ছে লোকনাথ বাবার গুরুদেব তথা ভগবান গাঙ্গুলির বাড়ি। লেখা আছে জন্মভিটে আবির্ভাব 1077 সন। এই হচ্ছে ভগবান গাঙ্গুলির বাড়ি। ভগবান গাঙ্গুলির বাড়ি আমি এই প্রবেশ করলাম, এইখানটায় প্রবেশদ্বার ওনার, এইখান দিয়ে উনি প্রবেশ করতেন। তারপরে একটু যদি ভেতরে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে ওনার ঘর। ঘরের ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঘরের ভেতরে তালা বন্ধ। আর যেহেতু গুরুদেব, ওনাকে পুজো করার জন্য অনেকে পয়সা টয়সা দিয়ে রেখেছে। এটা সম্ভবত রান্নাঘর বা হেসেল ছিল। এদিকটা বাড়ির পেছনটা। আর একটু যদি এগিয়ে যায়, এগিয়ে প্রচুর গাছগাছালি কিন্তু রয়েছে এই বাগানে। এত সুন্দর একটা বাগান। আর মোটামুটি এই হচ্ছে লোকনাথ বাবার গুরুদেবের বাড়ি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কচুয়া ধামের যে মূল তোরণ দিয়ে প্রবেশ করলে কিন্তু বাবার মন্দির সহ ভগবান গাঙ্গুলি অর্থাৎ ওনার গুরুদেবের বাড়িতে পৌঁছে যাওয়া যায়। এবার আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি ওনার বাল্যবেলার বন্ধু অর্থাৎ বেনি মাধব তোরণ। আর এই হচ্ছে লাল রঙের যে চূড়ো মতো তোরণটা তোমরা দেখছো, এই তোরণ, এইটা হচ্ছে বেনি মাধব অর্থাৎ বাল্যকালের বন্ধু, তার বাড়ি। এই হচ্ছে লোকনাথ বাবার কচুয়া রাস্তাটা। এই দিকে এসে
বেণীমাধব তোরণ, এটাও লোকনাথ মিশনের আন্ডারে। এখন আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি লোকনাথ মিশন তথা ওনার যে বাল্যকালের বন্ধু বেণীমাধব তার বাড়ির উদ্দেশ্যে। আমি পায়ে পায়ে অনেকটা এগিয়ে এলাম। এগিয়ে আসতেই যেটা দেখতে পাচ্ছি মিলনী সংঘের পূজা মণ্ডপ। এখানে দুর্গা পুজো থেকে কালী পুজো অনেক কিছুই পুজো হয়। আর এই যে রাস্তাটা ঘুরে গেল, এই রাস্তা দিয়ে ঘুরে গেলেই পৌঁছে যাব লোকনাথ বাবার বাল্য বন্ধু তথা বেণীমাধব তার বাড়ির উদ্দেশ্যে। আর এ দেখো, এই হচ্ছে লোকনাথ বাবার বাল্য বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বাড়ির চারপাশটা ঠিক এই রকম। এখানটায় বিশাল বড় পুকুর রয়েছে, সম্ভবত এই পুকুরে তারা স্নান টান করতেন। আর এই হচ্ছে শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায় জন্ম ভিটে। এখানে লেখা আছে শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায় জন্ম ভিটে। তো এই হলো বেণীমাধবের বাড়ি। এই হচ্ছে লোকনাথ বাবার বন্ধু, বাল্যকালের বন্ধু শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, এইখানে লোকনাথ বাবার একটা সুন্দর ছবি রয়েছে। একটু যদি জুম করি তাহলে বুঝতে পারবে, ভেতরে লোকনাথ বাবার একটা ছবি রয়েছে এবং ছবির ওপরে যে বড় ছবিটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে কিন্তু লোকনাথ বাবার বাল্যকালের বন্ধু শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। এনাদের এখানে নিত্য পুজো হয়। এখন যেহেতু মন্দির বন্ধের সময়, মন্দির বন্ধের পাশাপাশি এটা কিন্তু বন্ধ থাকে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লোকনাথ বাবার বাল্যবন্ধু শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটের ঠিক সামনে। এইখানে কিন্তু নিত্য পুজো হয়ে থাকে। তার পাশাপাশি আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে যদি দেখাই, আমার ঠিক পেছনে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ এবং চারদিকে গাছগাছালিতে কিন্তু ভরা, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, প্রাণটা যেন সত্যি একদম জুড়িয়ে যাচ্ছে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কচুয়া ধাম অর্থাৎ লোকনাথ বাবার জন্মভিটে। কি করে আসবে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, মন্দির খোলা বন্ধের সময়টাই বা কতক্ষণ, আর ভোগ প্রসাদে কী কী রয়েছে এবং তাছাড়াও চারপাশে কী কী দেখার জিনিস রয়েছে, সমস্তটাই তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। ততক্ষণের জন্য আমি বিদায় নেব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার আমি দেখা করতে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।